আজ আমরা আলোচনা করব এই টেনিস কোর্টের শপথের গুরুত্ব কি এই বিষয়ে। তো তার আগে আমরা টেনিস কোর্টের এই শপথ ঠিক কোন পরিপ্রেক্ষিতে নিতে হয়েছিল এই বিষয়টা নিয়ে আলোচনা করে নেব। এই বিষয় থেকে অর্থাৎ টেনিস কোর্টের শপথ থেকে 1 নম্বর 2 নম্বর বা 4 নম্বরের যা প্রশ্নই আসুক না কেন, তোমরা এই আলোচনায় থেকে সেই প্রশ্নের উত্তরটি জেনে যেতে পারবে। তো দেখে নাও তাহলে এই আলোচনার বিষয়বস্তুটা আমরা কিভাবে আলোচনা করছি। টেনিস কোর্টের শপথ অনুষ্ঠিত হয় 1789 খ্রিস্টাব্দের 20 জুন তারিখে, এবং কোন পরিপ্রেক্ষিতে বা কেন এই টেনিস কোর্টের শপথ নিতে হয়েছিল সেই বিষয়টি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এই পটভূমিকা। এর আগে আমরা ফরাসি বিপ্লবের সামাজিক এবং অর্থনৈতিক বা রাজনৈতিক কারণ এগুলি আলোচনা করে নিয়েছি, এবং তোমরা যদি ফরাসি বিপ্লবের সামাজিক কারণ এই ভিডিওটা বা এই ক্লাসটা দেখে থাকো, তাহলে স্বাভাবিকভাবেই ফ্রান্সের সমাজ ব্যবস্থা সম্পর্কে তোমাদের একটা ধারণা ইতিমধ্যে হয়ে গেছে। সুতরাং সে বিষয়ে আর বিস্তারিত আলোচনা করতে হবে না, তথাপি বোঝার সুবিধাতে যাতে গ্যাপ না থাকে তার জন্য আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করে নিই। ফরাসি সমাজ মূলত 3টি শ্রেণীতে বিভক্ত ছিল, এবং 3টি শ্রেণীর মধ্যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী, এই প্রথম ও দ্বিতীয় শ্রেণী অর্থাৎ যাজক এবং অভিজাত শ্রেণীরা সরকারকে কোনো রকমের কর বা ট্যাক্স দিত না। অপরদিকে তৃতীয় শ্রেণীর জনগণ, তারা সংখ্যাগরিষ্ঠ ছিল ফ্রান্সে, তথাপি তারা ফ্রান্সের একদিকে কোন রকম সুযোগ সুবিধা ভোগ করতে পারতেন না, উল্টো আবার তাদেরকে ফ্রান্সের সমস্ত করের প্রায় 90 থেকে 95% বহন করতে হতো। স্বাভাবিকভাবে এই তৃতীয় শ্রেণী প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর উপরে কর সংক্রান্ত বৈষম্যের জন্য অত্যন্ত ক্রুদ্ধ ছিল। এরপর ধীরে ধীরে দেখা যায় কি, ফ্রান্সের তৎকালীন সময় অর্থাৎ 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শী, এবং তার সময়ে ফ্রান্সের একটা চরম অর্থনৈতিক সংকট দেখা দেয়, এবং তিনি তার এই অর্থনৈতিক সংকটকে মোকাবিলা করার জন্য পরপর কয়েকজন অর্থমন্ত্রী নিয়োগ করতে থাকেন। এবং সেই অর্থমন্ত্রী যাদেরকে তিনি নিয়োগ করেছিলেন, সেই অর্থমন্ত্রী যেমন ধরো তুর্গকে তিনি অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ করেন, এবং অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ করলে তুর্গ ফরাসি সম্রাটের কাছে বা ফ্রান্সের কাছে প্রস্তাব রাখে সকলের উপরে কর আরোপ করার জন্য। অর্থাৎ মন্ত্রীরা অর্থমন্ত্রী হিসাব করে বা অর্থমন্ত্রী বিভিন্ন নথিপত্র যাচাই করে দেখেন যে তৃতীয় সম্প্রদায়ের পক্ষে আর হয়তো কর দেওয়া বা অতিরিক্ত আর কর দেওয়া সম্ভব নয়। সুতরাং করের সমস্যা যদি মেটাতে হয় বা অর্থনৈতিক সমস্যাকে যদি সমূলে মিটিয়ে নিতে হয়, তাহলে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীকে কিন্তু কর দিতে হবে। এই কারণেই 3 সম্প্রদায়ের উপরে কর অবরোধের প্রস্তাব করেন এই তুর্গ। কিন্তু সেই প্রস্তাবটি তৎকালীন সময়ে রাজ পরিবারের মনের মতো হয়নি, এবং যার ফলে এই তুর্গকে পদচ্যুত করে একের পর এক আরো অর্থমন্ত্রী নিয়োগ করতে থাকেন। এবং তুর্গ, তারপরে নেকারকে নিয়োগ করা হয়। নেকারও একই প্রস্তাব করলে তাকেও পদচ্যুত হতে হয়, এবং তারপরে ক্যালনকে নিয়োগ করা হয়। ক্যালন নিয়োজিত হন, এবং তিনিও সেই প্রস্তাব রাখেন, এবং সরকারের সেটা মনোপুত না হলে তিনিও পদচ্যুত হন, এবং পরবর্তীকালে ব্রিয়া অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়, এবং তিনিও কিন্তু সেই তৃতীয় অর্থাৎ 3 সম্প্রদায়ের উপরে করের প্রস্তাব করেন। শেষ পর্যন্ত রাজা বাধ্য হয়ে এই অর্থমন্ত্রীদের প্রস্তাব মেনে নিতে বাধ্য হন, এবং 3 সম্প্রদায়ের উপরে তো ফ্রান্সের সমস্ত জনগণের উপরে কর আরোপের সিদ্ধান্ত গ্রহণ করে। এই কর আরোপের সিদ্ধান্ত যখনই রাজা গ্রহণ করলেন, তখনই কিন্তু অভিজাত এবং যাজক সম্প্রদায় তাদের সেই দীর্ঘদিনের যে সুবিধা ভোগ করে আসছিল অর্থাৎ কর না দেওয়া, সেটা তারা কোনো মতে আর হারাতে চায়নি। স্বাভাবিকভাবেই যাজক এবং অভিজাত, বিশেষ করে অভিজাতরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন, এবং তারা বলতে থাকেন যে কর চাপানোর অধিকার এই রাজার অর্থাৎ ষোড়শীর নেই। তাহলে কর চাপানোর অধিকার কার রয়েছে? না, কর চাপানোর অধিকার রয়েছে জাতীয় সভা বা আইনসভা। যে আইনসভা, তোমার ফ্রান্সের একটা আইনসভা ছিল, সেই আইনসভাটি কি বলা হতো? স্টেট জেনারেল। এখানে লিখে নিতে পারি, স্টেট জেনারেল অর্থাৎ জাতীয় সভা। এই জাতীয় সভারই একমাত্র কর আরোপের অধিকার রয়েছে বলে অভিজাতরা দাবি করতে থাকেন। এখন কেন তারা দাবি করতে থাকেন সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা এর আগের ক্লাসগুলোতে করেছি। তোমরা যদি দেখে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে এখানে বা এই স্বল্প পরিসরে আর সেটা আলোচনা করা হয়তো সম্ভবপর নয়। যাই হোক, আমরা আলোচনায় আবার ফিরে যাই। তো এই স্টেট জেনারেল অধিবেশন একমাত্র কর আরোপ করতে পারে বলেই দাবি করতে থাকে কারা? না, অভিজাত সম্প্রদায়রা। স্বাভাবিকভাবেই রাজা বাধ্য হয়ে 1789 খ্রিস্টাব্দের 5ই মে তারিখে 1789 খ্রিস্টাব্দের 5ই মে স্টেট জেনারেল অধিবেশন ডাকতে বাধ্য হন। এবং স্টেট জেনারেল অধিবেশন যখনই তিনি ডাকেন, তখন স্টেট জেনারেল অধিবেশনে কি হয়? প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর মধ্যে ভোট দান সংক্রান্ত পদ্ধতি নিয়ে একটা তুমুল বাদানুবাদ শুরু হয়ে যায়। এবং এই বাদানুবাদ শুরু হলে তৃতীয় সম্প্রদায়ের যে প্রতিনিধিরা রয়েছেন, তারা কিন্তু ভোটের ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তনের দাবি করতে থাকেন। সেই পরিবর্তনটা কি, সেটাও আমরা এই আগের ভিডিওতে আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। যাই হোক,
এই বাদানুবাদের ফলে শেষ পর্যন্ত সরাসরি কি করেন না স্টেট জেনারেলের অধিবেশনে বন্ধ করে দেন। এবং 1789 খ্রিস্টাব্দের 20 জুন তারিখে 1789 খ্রিস্টাব্দের 20 জুন তারিখে 20 জুন তারিখে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা তারা স্টেট জেনারেলে গিয়ে দেখলেন যে তাদের অধিবেশন কক্ষটি বন্ধ রয়েছে। স্বাভাবিকভাবে তারা বসার জায়গা সেখানে পেলেন না এবং তারা অর্থাৎ তাদের সমস্ত প্রতিনিধিরা, তখন তাদের যে নেতারা ছিলেন অ্যাবিসিয়াস, মিরাবো এবং বেইলি, এদের নেতৃত্বে তৃতীয় সম্প্রদায়ের সমস্ত প্রতিনিধিগণ পার্শ্ববর্তী একটা টেনিস কোর্টের মাঠে গিয়ে সমবেত হন এবং সেখানে গিয়ে তারা একটা শপথ গ্রহণ করেন এবং সেই শপথটাই টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। তাহলে টেনিস কোর্টের শপথ গ্রহণ করা হচ্ছে কত? 1789 খ্রিস্টাব্দের 20 জুন তারিখে টেনিস কোর্টের শপথ, টেনিস কোর্টের শপথ শপথ গ্রহণ করলেন। এই শপথের বিষয়বস্তু কি ছিল, অর্থাৎ কি শপথ নেওয়া হলো? দেখো এখানে লিখে নিতে পারি। শপথটা নেওয়া হলো যে যতদিন পর্যন্ত তারা অর্থাৎ তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা ফ্রান্সের জন্য একটা নতুন সংবিধান রচনা করতে পারছেন ততদিন পর্যন্ত তারা কি করবে না ঐক্যবদ্ধভাবে থাকবে। বিষয়টা আরেকবার একটু দেখে নিন। ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা শপথ নিলেন যে যতদিন না তারা ফ্রান্সের জন্য একটা সংবিধান রচনা করতে পারছে ততদিন পর্যন্ত তারা কি করবে ঐক্যবদ্ধভাবে থাকবে। এটাই হচ্ছে তাদের শপথ। এবং এই শপথ ফ্রান্সের ইতিহাসে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ঘটনা। পরবর্তীকালে স্টেট জেনারেল অধিবেশন বসে এবং সেই স্টেট জেনারেল অধিবেশনে রাজা কি করেন না 27 জুন তারিখে লিখে নিতে পারি। 1789 খ্রিস্টাব্দের 27 জুন তারিখে কি করেন না তৃতীয় শ্রেণীর যে দাবি ছিল সেগুলি রাজা মেনে নিলেন। তৃতীয় শ্রেণীর কি দাবি ছিল না, তৃতীয় শ্রেণী এর পূর্বে যখন ওই স্টেট জেনারেল অধিবেশন চলছিল এবং সেখানে যখন তীব্র বাদানুবাদ হচ্ছিল, তখন কিন্তু তৃতীয় শ্রেণীর যে নেতারা ছিলেন বা নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু দাবি করেছিলেন যে স্টেট জেনারেলের যে 3টি সম্প্রদায় রয়েছে সেই 3টি সম্প্রদায়ের মধ্যে তৃতীয় শ্রেণীর জনগণ হচ্ছে সংখ্যায় প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জনগণের তুলনায় অনেক বেশি। তৎকালীন সময়ে ফ্রান্সের মোট জনসংখ্যা ছিল 2.5 কোটি এবং এই 2.5 কোটির মধ্যে 2 কোটি প্রায় 40 লক্ষ ছিল এই তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা। সুতরাং বুঝতেই পারছো যে তাদের দাবিটা কিন্তু অন্যায্য ছিল না। অর্থাৎ এত 2.5 কোটির মধ্যে 2 কোটি 40 লক্ষ জনগণের যারা প্রতিনিধি তাদেরকেই তো আমরা এককভাবেই জাতীয় সভা বলতে পারি, এবং বাকি রইল মাত্র কত 10 লক্ষ। সুতরাং তাকে আমরা অগ্রাহ্য করতেই পারি। সুতরাং তাদের এই যে দাবি সেই দাবিটাকে কিন্তু এখন এই ফরাসি সম্রাট সরাসরি অবশ্য তিনি বাধ্য হয়ে মেনে নিয়েছিলেন, অনেক চাপে পড়ে তৃতীয় সম্প্রদায়ের যে দাবি সেগুলিকে মেনে নিলেন এবং স্বাভাবিকভাবে তৃতীয় শ্রেণীর জনগণের জয়লাভ হয়। এবং এই যে জয়লাভ, এই জয়লাভটাকে কি বলা হয় না বুর্জোয়া বিপ্লব বলা হয়। অর্থাৎ বুর্জোয়া বিপ্লব আমরা বলতে পারি এখন সফল হলো। এবং এই বুর্জোয়ারা তখন কি করলেন না ফ্রান্সের সমস্ত ক্ষমতা তাদের হাতে চলে এলো এবং তারা পরবর্তীতে ফ্রান্সের জন্য একটা সংবিধান রচনার কাজে অংশগ্রহণ করলো এই জাতীয় সভা, এবং ফলে এই জাতীয় সভা কি হলো না সংবিধান সভায় রূপান্তরিত হয়ে গেল। এরপরে আমরা দেখে নেব এই যে 1789 খ্রিস্টাব্দের 20 জুন তারিখে যে শপথ টেনিস কোর্টে নেওয়া হলো তা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। এবং এই শপথে নেতৃত্ব দিয়েছেন বেইলি, মিরাবো, অ্যাবিসিয়াস প্রমুখ তৃতীয় শ্রেণীর নেতৃবৃন্দ। এবং এই টেনিস কোর্টের শপথ ফ্রান্সের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এবং টেনিস কোর্টের শপথের যে গুরুত্ব সেগুলি এবার আমরা একটা একটা করে আলোচনা করে নেব। গুরুত্বটা কি একটু দেখে নিই। টেনিস কোর্টের শপথের গুরুত্ব। কোর্টে শপথের গুরুত্ব। এই যে টেনিস কোর্টের শপথ তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা গ্রহণ করলেন এবং তার ফলে ফ্রান্সের রাজনৈতিক ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন ঘটে গেল এবং যেটা ফরাসি বিপ্লবের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা রূপে চিহ্নিত হয়ে গেল। তাই ফরাসি বিপ্লবের ইতিহাসে টেনিস কোর্টের যে গুরুত্ব সেটা আমরা একটু একটু করে আলোচনা করে নেব। কয়েকটা পয়েন্টে আলোচনা করি। প্রথমত এর ফলে কি হয়েছিল, এই টেনিস কোর্টের শপথের ফলে কি হলো না রাজার ক্ষমতার
বিরোধিতা, এই বিরোধিতাটা শুরু হলো। কিভাবে? না, তোমরা আগেই দেখেছো যে রাজা তৃতীয় শ্রেণীর দাবিগুলিকে জাতীয় সভায় মেনে নিতে চায়নি। পরবর্তীকালে টেনিস কোর্টের শপথ তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা গ্রহণ করে এবং এই টেনিস কোর্টের শপথের পরবর্তী যে ভয়াবহ ঘটনা ফ্রান্সের ইতিহাসে ঘটে, তার চাপে পড়ে রাজা তৃতীয় সম্প্রদায়ের জনগণের বা তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের দাবিগুলিকে মেনে নিতে বাধ্য হন এবং স্বাভাবিকভাবে আমরা বলতে পারি লড়াইটা ছিল তৃতীয় সম্প্রদায়ের সঙ্গে কার? না, রাজা। এবং এই টেনিস কোর্টের শপথের সফলতার পর তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা চেষ্টা কি করছেন? এবারে রাজার ক্ষমতাকে হ্রাস করার চেষ্টা করেন, অর্থাৎ সংবিধান প্রণয়নের তারা চেষ্টা করছেন। সংবিধান প্রণয়নের মানেই হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের প্রতিষ্ঠা। স্বাভাবিকভাবে আমরা বলতে পারি এই টেনিস কোর্টের শপথের মধ্যে দিয়ে ফ্রান্সের রাজার ক্ষমতা কি হয়ে গেল? না, অনেকটাই হ্রাস পেয়ে গেল এবং ফ্রান্সের রাজার যে স্বৈরাচারী ক্ষমতা তার বিরোধিতা করতে শুরু করলো এই ফ্রান্সের জনগণ এবং রাজাকে স্বৈরাচারী রাজতন্ত্র থেকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে রূপান্তর ঘটিয়ে দেওয়া হলো। 1 নম্বর। 2 নম্বরে আমরা বলতে পারি জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হয়। জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হয়। এই ঘটনার পর ফরাসি বিপ্লবের ইতিহাসে এই যে টেনিস কোর্টের ঘটনা, এই টেনিস কোর্টের ঘটনার পর তৃতীয় সম্প্রদায়ের যে জনগণ তারা সারা দেশে একেবারে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমে পড়ে। স্বাভাবিকভাবে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের জনগণ তারাই সংখ্যাগরিষ্ঠ এবং এই জনগণ ঐক্যবদ্ধভাবে রাজার বিরুদ্ধে একত্রিত হতে সক্ষম হয় এবং আন্দোলনকে আরো জোরদার করে রাজার বিরুদ্ধে সেই আন্দোলনকে সফল করে তুলতেও সক্ষম হয়। তাহলে আমরা দেখে নিলাম যে জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হয়, কারণ এই টেনিস কোর্টের শপথ জনগণের মধ্যে একটা দারুণ উদ্দীপনা এবং উৎসাহ সঞ্চার করে এবং এর ফলে জনগণ নিজেদের মধ্যে যে একতা বা ঐক্যবদ্ধতা বা ঐক্যবোধ সেটা আরো জোরদার হয়। গয়ে আমরা কি দেখব? বিপ্লবের এই সূচনা। কিভাবে বিপ্লবের সূচনা হয়? টেনিস কোর্টের শপথের পর জনগণ আরো তীব্র বিপ্লবের পথে ধাবিত হয় এবং এই টেনিস কোর্টের শপথ ফ্রান্সের বিপ্লবের কি করে? সূচনা করে। বাস্তিল দুর্গের পতন ঘটায় এবং সামন্ততন্ত্রের বিলোপ ঘটায় এই টেনিস কোর্টের শপথ। অর্থাৎ জনগণ টেনিস কোর্টের শপথে উৎসাহিত হয়ে বিপ্লবকে আরো জোরদার করে তোলে এবং এই উৎসাহিত জনগণ তার পরবর্তী মুহূর্তে বাস্তিল দুর্গের পতন ঘটায় এবং বাস্তিল দুর্গের পতনের পর ফ্রান্সের যে সামন্ততান্ত্রিক ব্যবস্থা ছিল সেটিও কি হয়? ভেঙে পড়ে। 4 নম্বরে আমরা বলতে পারি, 4 নম্বরটা এখানে একটু লিখে নিন। 4 নম্বর হচ্ছে সাম্য ও স্বাধীনতার প্রতিষ্ঠা। সাম্য ও স্বাধীনতার প্রতিষ্ঠা পায়। কিভাবে? না, ফ্রান্সের এই যে তৃতীয় সম্প্রদায়ের জনগণ তারা যে বিপ্লবটা করছে, অর্থাৎ তাদের যে আন্দোলন সেটা কিসের বিরুদ্ধে আন্দোলন ছিল? সেটা ছিল শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। এতদিন ধরে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী জন্মগত যে সমস্ত পুরাতনতান্ত্রিক অধিকারগুলি ভোগ করছিলেন সেই সমস্ত অধিকারগুলি এই টেনিস কোর্টের শপথের মাধ্যমে কি হয়? অবসান ঘটে যায়। অর্থাৎ এরপর থেকে ফ্রান্সের সমাজে তৃতীয় শ্রেণীও কি হয়? প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সঙ্গে সমান ক্ষমতা ভোগ করতে শুরু করে। স্বাভাবিকভাবে ফ্রান্সের সাম্য প্রতিষ্ঠার দিকে এগিয়ে যায়, অপরদিকে জনসাধারণের স্বাধীনতা প্রতিষ্ঠায় অর্থাৎ রাজতন্ত্রের বিলোপ ঘটেছে। এরপরে এই তৃতীয় শ্রেণীর জনগণ কি করে? না, একটা সংবিধান রচনা করে এবং পরবর্তীকালে সেই সংবিধানে কি হয়? না, জনগণের অনেকটাই স্বাধীনতা দেওয়ার চেষ্টা করা হয় এবং ফরাসি সংবিধান সভা এই যে টেনিস কোর্টের শপথের পর ফ্রান্সের তৃতীয় শ্রেণীর জনগণ যে সংবিধান রচনার প্রস্তুতি নেয়, সেই সংবিধান সভার বেশ কয়েকটা কাজ আমরা আলোচনা ইতিমধ্যে করেছি। সেই আলোচনায় তোমরা দেখে থাকবে যে সামন্ত প্রথার বিলুপ্তির সঙ্গে সঙ্গে কি হয়েছিল? না, ব্যক্তি ও নাগরিকের অধিকার পত্রের ঘোষণা হয়েছিল এবং যার মাধ্যমে জনগণের স্বাধীনতাকে সুপ্রতিষ্ঠিত করা হয়। এই হচ্ছে ফ্রান্সের টেনিস কোর্টের শপথের গুরুত্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, নিশ্চয়ই পেরেছো, তাই না? তাহলে পরে দেখা হবে অন্য কোনো একটা ভিডিও। আজকের মতো এই পর্যন্তই।